রাকের চোটে শরীর ঘামছে তেল। শুরু থেকে উঠে বসলো। কমেন্টাতে একটি এংরি রিয়াক্ট দিয়ে সে মেয়েটির আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগে আপলোড করা। কভার ফটোতে হবু আম্পির সাথে ছবি, ক্যাপশন বাবা মেয়ে। এর বুঝতে বাকি নেই যে এটাই এমপি সাহেবের মেয়ে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। এর আগে ফুসফুস করছে। আবারও জাঙ্কুক ভাইয়ের আইডিতে ঢুকলো তে। জাস্ট নাও একটা পোস্ট করেছে জাঙ্কুক ভাই। तेरी नजर ने क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। সাথে রাতের শহরে বাইকে বসে একটা ছবি শেয়ার করলেন। তে মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে। তার মানে জাঙ্কুক ভাই ওই মেয়ে প্রেমে পড়ে গেছে। কথাটা ভাবতে তে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল তে। কেমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো। কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটে সেই কমেন্ট আর পেল না। তার মানে জাঙ্কুক ভাই ডিলিট করে ফেলেছে। কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো নাকি? এরপর শ্বাস ফেলে নিজেকে নিজেই সান্ত্বনা দিতে লাগলো। জাঙ্কুক ভাই তো তোর শুধু ক্রাশ, ক্রাশ তো ক্ষণিকের, তাই না? আর চাঁদের আলো তো পানিতে পড়ে শুধু ক্ষণিকের জন্য। উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনেই নিতে হবে যে ওনারও একটা বউ আছে। আমার তো সাহসে গোলাবে না জাঙ্কুক ভাইকে কিছু বলার। মাই খাবার থেকে চুপ থাকি সেই ভালো। এদিকে জাঙ্কুক বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে একটা ছবি জুম করে শুধু শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গাইছে। গাইতে লাগলো। যাই হোক, পরের লাইনগুলো অবশ্য আমার কাছে নো কপিরাইট ছিল না, সেজন্য পরের লাইনগুলো আমি গেয়ে দিচ্ছি। तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लुट गए हम तो पहली मुलाकात में ओ कुट्टी। आज নির্গুণ রাত কাটলো 2 জোড়া পাখির। প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে, কিন্তু তের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে। সবার খাওয়া মোটামুটি শেষ, এই ইচ্ছা করে অল্প অল্প খাচ্ছে। এদিকে মোবাইলে কি যেন চেক করছিল জাঙ্কুক, চেক করছিল আর খাচ্ছিল। জাঙ্কুকের খাওয়া শেষ, তার মোবাইল টেবিলের উপরে এক পাশে রেখে হাত ধুতে চলে যায় বেসিনে। 3-4 কদম যেতে হাত বাড়িয়ে জাঙ্কুক ভাইয়ের মোবাইল হাতে নেয় তে। তাহলে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে জাঙ্কুক ভাই। হোম পেজ ভেসে আছে, সেখানে 2টা হাতের ছবি, একটা বড় হাতের এবং একটা পিচ্ছি হাত। তাকালো 1 সেকেন্ড ছবির দিকে, কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না। তাই তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখ পড়লো কত ছিল মেয়ের আইডি। সে খুঁজতে লাগলো গত রাতের মেল জামা পরিহিতাকে। অবশ্যই একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি। 1 সেকেন্ড না ভেবে তাকে ব্লক করে দিল। তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায়। এবার দীর্ঘশ্বাস ফেললো, মনে খুব শান্তি লাগছে এখন। জাঙ্কুক ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে তের দিকে তাকালো। বিরুদ্ধ কণ্ঠে বলে উঠলো, যতক্ষণ সবাই খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি খাইতি তাহলে আজই কঙ্কালের মতো থাকতি না তুই। মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন জাঙ্কুক। এদিকে মুচকে হেসে বিড়বিড় করে বলল, আমি তো আপনার জন্যই বসে থাকি। আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান, দেখতেই পারি না, তাই তো বাধ্য হয়ে এখন টেবিলে বসে থাকি। জাঙ্কুক ভাইয়ের কথা মতো 11টার মধ্যে গোসল করেছে আজ। যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ, আজ থেকে একা একা টিউশন আর কোচিং এ পড়তে হবে, এটা ভেবে মন ভাঙছে বারবার। টিউশনে ঢুকতেই জিমিন ডাকলো, তে এখানে আয়। এই যে গোল গোল করে অবাক হয়ে তাকিয়ে আছে জিমিনের দিকে, ছুটে গেল জিমিনের কাছে। তুই এই সময় টিউশনে কেন? আগের ব্যাচে পড়িসনি? কিভাবে পড়বো আগের ব্যাচে? আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েছি, তোর ভোগান্তি তো আমাকেও ভুগতে হবে। মানে গতকাল রাতে সুগা ভাইয়া কল দিয়েছিল আমায়, বললো তোর সাথে আমারও টাইম পাল্টাই
দিছে, আজ থেকে যেন বিকেলে আসি, তাই তো এই অবস্থা। তাহলে তুই জানাস কেন আমায়? আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। তোকে কিভাবে জানাবো? তুই তো জাঙ্কুক ভাইয়ের ঘরে ডুবে আছিস। তুই কিছুটা লজ্জা পেল, তারপর সশব্দে হেসে বলল, জানিস জিমিন, আমার হিজাবটা জাঙ্কুক ভাই কিনে দিছে। শুধু শুধু এটাই না, সর্বমোট 30টা কিনে দিয়েছে হিজাব আমারে। শুধু তাই না, আমার পায়ের নূপুরগুলো এগুলো জাঙ্কুক ভাই কিনে দিয়েছে। তাও কি জানিস, জাঙ্কুক ভাই নিজের হাতে পরিয়ে দিয়েছে। দেখ সুন্দর না এটা? জিমিন কপাল ভাঁজ করে নূপুরগুলো দেখলো, তারপর বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু কাহিনী কি বলতো? ওই বেটা হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে, তোকে কিছু বলছে কি? হ্যাঁ বলছে, আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নূপুর দিয়েছে। জিমিন হা করে তাকায় আছে শুধু তের পানে। এতক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন। টিউশন কোচিং শেষ করে জিমিন বাসার উদ্দেশ্যে চলে গেল। সন্ধ্যার পর আবার জিসু আপু আসবেন, পরে রিভিশন দিতে হবে আমাকে। জিসু আপু শুক্রবার রবিবার দিয়ে বাকি 5 দিন বাদ দিয়ে বাকি 5 দিন পড়ান। এই টিউশনিটা তের খুবই পছন্দ হয়েছে, খুব ভালোই পড়ান। তেওনার ভক্ত হয়ে গেল একেবারেই। জিসু আপু তেকে খুব আদর করে, পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে, রুটিন করে সবকিছুতেই হেল্প করেন। এজন্যই তে ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছেন। এভাবে কেটে গেছে আরো 10-12 দিন। জাঙ্কুকের সাথে তে প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে অবশ্য তে আগেও আসে, মাঝে মাঝে জাঙ্কুকও আগে চলে আসে, তারপর দেখা তো হয় নাকি। এটাই যেন তের মনে সারাদিন প্রশান্তি কাজ করে। জাঙ্কুক বাড়ি ফিরে 10-11টা-12টার দিকে। জাঙ্কুকের বাইকের শব্দ পেলেই তে ছুটে যায় নিজের রুমের বারান্দায়। হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে, তে গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য। গুনগুন করে গান গাইতে শুরু করে তখন। এসেছে ফাগুন, বুঝিনি তোমায়, শুধু ছুঁয়ে এত যে আগুন। অবশ্য গানটা স্টোরিটাতে ছিল না, বাট আমার মনে হলো যে এটা এই জায়গাটাতে দেওয়া উচিত, কারণ আপনি গুনগুন করে গান গাইছিল আর বাতাসে তো গান গুনগুন করেই গায়। এটা দেখে তো আমার বাতাসে গুনগুন স্টোরির কথা মনে করো না, হাসি পাচ্ছে আমার। এই স্টোরিটার কথা আমার মনে করো না, এটা খুব তাড়াতাড়ি আসবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে জাঙ্কুক ভাইকে দেখে নিল। জাঙ্কুক ভাই বাড়িতে ঢুকে গেছে, হাসি মুখে ঘুমিয়ে পড়ে তে। এইটাই যেন তের দৈনিক রুটিন। কেন জাঙ্কুক ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে। জাঙ্কুক ভাইকে শুধুই তার ক্রাশ, নাকি সে জাঙ্কুক ভাইকে ভালোবাসে, এই উত্তর নিজেও খুঁজে পায় না অষ্টাদশী। তবে জাঙ্কুক ভাইকে তার অসম্ভব ভালো লাগে। জাঙ্কুক ভাইয়ের শীতল চাহনি বারংবার অষ্টাদশীর হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে। জাঙ্কুক ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে প্রতিটা রন্ধে রন্ধে। এভাবে 10-12 দিন কেটে যায়। 10-12 দিন পর সকালবেলা জাঙ্কুক জুসের গ্লাস হাতে নিয়ে এত চুমুক খেলো কিনা কিমরঞ্জন বলে উঠলেন, জাঙ্কুক তোমাকে একটু চট্টগ্রাম যেতে হবে। জাঙ্কুক তৎক্ষণাৎ বিষম খেলো। সুরা তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। রান্নাঘর থেকে ছুটে এসেছেন কিমসুদ্দিন। এদিকে অসহায়ের মতো তাকিয়ে আছে জাঙ্কুক ভাইয়ের দিকে। কিছুক্ষণ পর জাঙ্কুক স্বাভাবিক হয়ে বলল, আমি চট্টগ্রাম দিয়ে কি করবো? কিমরঞ্জন স্বাভাবিকভাবেই বললেন, আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে। কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোমার উপরে। আশা করছি তুমি কথা বললেই এই সমাধানটা হয়ে যাবে। ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুমি থাকবে এখানে। যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসবে। জাঙ্কুক একটা লোক পেট দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো, কবে যেতে হবে? কিমরঞ্জন সহসা বলে উঠলেন, আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে।
বসে আছে। কিমবন্ধন ও জঙ্গসুক খেয়ে উঠে গেলেন। সুগা তার ভাইকে বলল, ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাবো তোমার সাথে? জাঙ্কুক অগ্নি দৃষ্টিতে তাকালো সুগার দিকে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন একটা বলল। কেউ কিছু বুঝলো না, কিন্তু সুগা সশব্দে হেসে উঠল। জাঙ্কুক এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সুগার বাচ্চা। সুগা হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল। জাঙ্কুক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সুগার দিকে, তারপর মাথা নিচু করে প্লেটে খাবারটা কোনো রকমে শেষ করলো। এদিকে নেন্সি কাই এখনো বসে আছে। নেন্সি তার প্ল্যান করলো জাঙ্কুক ভাইয়াকে বলবে কক্সবাজারে গেলে ওদের জন্য খেলনা সাজুনি শামুক নিয়ে আসতে। একবার জাঙ্কুক ভাইয়ের দিকে আর তাকালো না, নিশ্চুপ বসে খাচ্ছে। জাঙ্কুক ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে। রাতে ঘুমানোর আগে জাঙ্কুক ভাইকে দেখে ঘুমায়। জাঙ্কুক ভাই চট্টগ্রাম চলে গেলে ও থাকবে কিভাবে? আচমকাই নেন্সি ডেকে উঠলো, আপু ভাইয়াকে তুমি কি আনতে বলবা? নেন্সিটাকে ধ্যান ভাঙলোতে একটু হাসার চেষ্টা করলো, তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। সারাদিন কেটে গেল। নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে। নেন্সিটা স্কুল থেকে ফিরেছে সবেমাত্র। জাঙ্কুক রাত 8টায় বাসা ফিরেছে। এতক্ষণে জিসু আপু বাড়িতেও চলে গেছে। বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে। রাত 10টার দিকে চট্টগ্রাম উদ্দেশ্যে বেরিয়ে যাবে জাঙ্কুক ভাই। রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো জাঙ্কুক। রুমের দরজার সামনে এসে থামলো, দরজা ধাক্কা দিল আস্তে করে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে, পাশে বই খাতাও পড়ে আছে। ফ্যানের বাতাসে পৃষ্ঠগুলো উঠছে। জিসু আপু যাওয়ার পর এই রুমে শুয়েছিল তে। জাঙ্কুক আস্তে করে ডাকলো, তে। কোনো সাড়া নেই। তাই রুমের ভিতরে ঢুকলো জাঙ্কুক। শান্ত পায়ে এগিয়ে গেল তের কাছে। তের মুখের এক পাশ বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে ছোট ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে। লাইটের আলোর উপর গালটা চিকচিক করছে। জাঙ্কুক বিছানার এক পাশে বসলো। কিছুক্ষণ শুভ্র দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীকে, তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। দু একবার মাথায় হাত বুলিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ব্যাগ নিয়ে নিচে আসলো। নেন্সির গায়ে খুব আদরের স্বরে বলল, ভাইয়া কক্সবাজারে যদি যাও প্লিজ আমাদের জন্য চাটনি নিয়ে এসো, খেলনা শামুক আরো অনেক কিছুর আবদার করলো ভাইয়ের কাছে। উত্তরে জাঙ্কুক শুধু বলল, সময় পেলে যাব। রাতে খেয়ে 10টা নাগাদ বেরিয়ে আছে জাঙ্কুক ভাইরা। পার্ক বেগম আগামীকাল সকাল 8টায় সিলেট যাবেন। জাঙ্কুকের বাবার কোম্পানি ঢাকার বাইরে 3টা শাখাও আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। পার্ক বেগম বেশিরভাগ সময়ই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতেই থাকেন, হেড অফিসে থাকেন এবং একই সময় যখন কখনো দুটো শাখাতেই যেতে হয় তখনই কখনো পার্ক বেগম এবং জঙ্গসুকও যেত। তবে জঙ্গসুক কখনোই ঢাকার বাইরে যান না। জাঙ্কুকের সাথে উনি চাইছেন জাঙ্কুক সব দায়িত্ব বুঝে নিতে। রাত 11টায় নেন্সি এসে ডাকছে, আপু ওঠো, খাবে না? রাতে তো না ঘুমিয়ে শুয়ে পড়েছো, আপু ওঠো। ঘুম চোখে তাকাই নেন্সির দিকে। নেন্সি আবারও বলে, 11টা বাজে, তুমি কখন যাবে? আম্মু, বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য, আমিও খাইনি, চলো, খাবে না? 11টা শুনে তের ঘুম উধাও হয়ে গেল। সহসা মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল, জাঙ্কুক ভাই কি চলে গেছে? নেন্সি হাসি মুখে বলল, হ্যাঁ, ভাইয়া তো সেই 10টার আগেই চলে গেছে। আমি আর কাই বলে দিয়েছি আমাদের জন্য খেলনা, গিফট, চাটনি নিয়ে আসতে। তোমার জন্য আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। তের মনটা সহসে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মনে মনে ভাবছে, কেন যে শুইতে গেলাম? না ঘুমালে তো জাঙ্কুক ভাইকে অন্তত দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম তাতে কি?
জাঙ্কুক ভাইকে আমার একবার বলে যেতে পারতো না? ন্যান্সি আবারও ডাকলো, আপু হেসো না, খেতে যাই প্লিজ। তে কঠিন স্বরে বলল, আমার খিদা নেই, আমি খাবো না। খাবো না মানে খাবো না, তুই খেয়ে নে। ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো। আর লাইট অফ করে দিয়ে যা। ন্যান্সি মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে আবারও চলে গেল। এদিকে তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে, জাঙ্কুক ভাই তো আমায় নিয়ে ভাবেই না। ভাবলে তো আমাকে ডেকে বলে যেতে পারতো। তাহলে আমি কেন ওর জন্য এত কান্না করছি? আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো। খুব খিদে পাচ্ছে, কিন্তু সে খাবে না, বড্ড বিমান জমেছে বুকে। এভাবেই ঘুমিয়ে পড়লো আবার মেয়েটা। ভোরবেলা আজ উঠলো না তে। 8টার উপরে বাজে। খাবার টেবিলে এখনো পর্যন্ত আসেনি। বাধ্য হয়ে জামাসক নিজেই গেলেন মেয়ের রুমে মেয়েকে ডাকতে। তে তখনও ঘুমে বেঘোর। আপুর থেকে ঘুম ভাঙলো তে। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে জাঙ্কুক ভাই নেই। তো মনটা আবারও খারাপ হলো। কাকা বলল সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল সকাল চুপচাপ খেতে বসলো তে, কিন্তু গলা দিয়ে তার খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়লো। সে রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু কোনো পড়াই তার মাথায় ঢুকছে না। মাথায় শুধু জাঙ্কুক ভাই ঘুরছে। জাঙ্কুক ভাই কেন বলে গেল না, এখন জাঙ্কুক ভাই কোথায় আছেন, খেয়েছেন কিনা, এসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পর পর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু জাঙ্কুক ভাই নেটে নাই, কোনো আপডেটও নেই। 10 মিনিট পর পর ফেসবুক চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারাদিন গেল, পড়তে বসছে, এই আবার ফোন চেক করছে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়লো সে। এদিকে জাঙ্কুক চট্টগ্রামে এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে জাঙ্কুকের আম্মু মানে জিন কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া জাঙ্কুকও কাজের জন্য কয়েকবার ফোন দিয়েছে জাঙ্কুককে। দেখতে দেখতে 3 দিনও হয়ে গেল জাঙ্কুকের চট্টগ্রামে আসা। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারছে না বেচারা। জাঙ্কুকের অফিসের কাজের ফাঁকে 1-2 বার বাসায় কল করে আম্মু মামুনি সুগার সাথে কথা বলেছে। আর ন্যান্সি আর কায়ের কথা তো বাদ দিলাম, তারা তো শুধু একটা কথাই বলে যাচ্ছে, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, আমাদের জিনিসগুলো নিয়ে এসো প্লিজ। কিন্তু তেই কোনো খোঁজ পাচ্ছে না জাঙ্কুক বিদেশে থাকাকালীন সুগা বাসায় না থাকলে বাড়িতে একাই সারাদিন মাতিয়ে রাখতো সে। এখন জাঙ্কুক চট্টগ্রামে আছে। সুগা সকালে বের হয় সেই পার্টি অফিসে, আর ফেরে রাত 10টার দিকে। বাবা চাচা সারাদিন অফিসে থাকে, তারপরও তের সারাদিন খোঁজ পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে সেই যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয়, না হলে সে 3-4টায় ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খায়। মাকেও পর্যন্ত ডাকে না। জিসু আপু এসে পড়িয়ে গেল, তাই অল্প খেয়ে আবার চলে যায়। মন মরা হয়ে থাকে সবসময়। তার জন্য বলো তো? অবশ্যই জাঙ্কুকের অফিসে ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলের প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে ন্যান্সির কায়ের কথা মনে করে কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি জাঙ্কুক, এটাই জীবনের প্রথমবার। 5 স্টার হোটেল রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। প্রাকৃতিক সৌন্দর্য স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতিচারণ করে রাখে। জাঙ্কুক সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গধূলি বেলার সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে জাঙ্কুকের মনে। সমুদ্রের পানিতে সূর্যের প্রতিবিম্ব অপরূপ দৃশ্য উপভোগ করছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে সুগার কল রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কোথায় আছো তুমি? কক্সবাজার আসছি আজ। কেন, কিছু হয়েছে কি? একটু দরকার ছিল। বল কি দরকার? এমপির মেয়ে নাকি তোমার ফেসবুক রিকোয়েস্ট দিয়েছে, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো। আজ এমপির বাসায় গেছিলাম, মেয়েটা তোমার কথা জিজ্ঞাসা করছে আমায়। আচ্ছা, তা তুই কি বললি? প্রথমে তো এমনিতে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলছি তুমি একজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবার কি সমস্যা? এমপির মেয়ে যদি এমপিকে বলে, আর উনি যদি আমায় জিজ্ঞাসা করে, এখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞাসা করে তখন কি বলবো আমি? প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না, আর যদি শুনে যে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরো কিছু বলবে না। তখনই সুগা বলল, তারপরও যদি জিজ্ঞাসা করে ফেলে তখন কি বলবো? বলবি তোর বোনের সাথে, ঠিক আছে? আচ্ছা তারপর?
তারপর আবার কি? বাকিটা আমি সামলে নিব। যদি ফোর্স করে। জাঙ্গু একটু গম্ভীর কণ্ঠে বলল, বেকুবের মতো কথা বলিস না সুগা। এমপির মেয়ে হোক বা মন্ত্রীর মেয়ে, তার জন্য কি তুই নিজের ভালোবাসা কোরবানি করবি নাকি আজব? সুগার কোনো কথা বলে না। আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে জাঙ্গু ডাটা অন করে ফেসবুকে ঢোকে। কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখ পড়লো প্রথম আইডিতে ওই মেয়ের। 2 সেকেন্ড ভাবলো, সে তো কমেন্ট রিড করেছিল, ব্লক তো সে করেনি। এটা যে তের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না, কিন্তু ফোন পেলো কোথায়? আরো কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে তে সেদিনই ব্লক করেছে। বাহ, গুড জব। অজান্তে ঠোঁটের কোণে একচিন্তা হাসি ফুটে ওঠে জাঙ্কুকের। মনে মনে বলে উঠলো আস্তে আস্তে, এই সামান্য বিষয় জ্বলে উঠলে সইবি কিভাবে এত বড় ঝড়ঝঞ্ঝা? এত তাড়াতাড়ি তো তোকে আমায় করে নিব না, আবার খুব বেশি কষ্টও দেবো না তোকে। অন্ধকার নেমেছে বিচে। একটু হাঁটাহাঁটি করলো জাঙ্কুক, ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো। তারপর হোটেলে চলে এসেছে সে। এটাই আরো 2 দিন জাঙ্কুক ভাই বাড়িতে নেই। 6 দিন জাঙ্কুক বাড়িতে নেই 6 দিন যাবত। অষ্টাদশের মনে বিষণ্ণতা ছেয়ে গেছে। খায় না ঠিক মতো, পড়াশোনাও করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে, শুধু টিউশন আর কোচিং এ যায় আর বাড়ি আসে। বেশ, এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ। সুগা ডেকে এনে খাবার টেবিলে বসেছে। সুগা আজকাল পার্টি অফিসে দৌড়াদৌড়িতে তেকে কিছুই বলে না। তে এখন আর আগের মতো বকেও না। তে যেমন পাল্টে গেছে তেমনি সুগাও পাল্টে গেছে। তে খাবার টেবিলে বসে কোনো কথা না বলে অল্প খাবার খেলো। সুগা কি প্রশ্ন করলেন, আবু ভাইয়া কবে ফিরবে? যাই হোক, যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলে ফিরবে। কাজ এখনো শেষ হয়নি তার। তে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনের জাঙ্কুক ভাইয়ের শূন্যতা খুবই করে করে খাচ্ছে তাকে। মনটাও ভেঙে দিচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষে কোচিং এ গেল 2 বান্ধবী একসাথে। জিমিন বার হয়ে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর? তে শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে। স্যার বেরিয়ে যাওয়া মাত্রই অষ্টমীতে কান্না শুরু করলো তে। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারলো না। কান্নার মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে, শ্বাস নিতেও পারছে না। তে এই অবস্থা থেকে আটকে ওঠে জিমিন। তেকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধনা কান্না শুরু করে দিল তে। জিমিন কোনোভাবে শান্ত করতে পারছে না মেয়েটাকে। 10-15 মিনিট স্থির হয় এই কান্না। তারপরে কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলে তের শ্বাসকষ্ট শুরু হয়। জিমিন তের মাথায় হাত বোলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? তে ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল, আমার খুব কান্না পাচ্ছে জিমিন। জিমিন ভ্রু কুঁচকে বলল, কান্না পাচ্ছে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। সেটা তো অন্তত আমাকে বল। রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ কিছু বলেছে? বল আমাকে। আবারও কাঁদছে তে। কাঁদাতে বলল, আমি জাঙ্কুক ভাইকে খুব মিস করছি জিমিন। উনি আর আগের মতো ফেসবুকেও আসে না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে থাকতে পারছি না। জিমিন এবার অবশ বাচ্চার মতো হাসলো। তারপর বলল, মিস করছিস তো কল দে। তে কাঁদতে কাঁদতে বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? জিমিন এবার সশব্দে হাসলো। উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি ভাবিস তাহলে উনি কি ভাববে? তে এবার মুখ তুলে তাকালো জিমিনের পানে। জিমিন এবার হাসতে হাসতে বলল, বেবি তুমি তো জাঙ্কুক ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যাও না, সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। তে ভেঙচি কেটে বলল, আমি জাঙ্কুক ভাইকে ভালোবাসি। এটুকু বলেই থেমে গেল। আমার হাসি পাচ্ছে তে অবস্থা দেখে। নাটা বলার খুব চেষ্টা করলো, কিন্তু তার বলতে পারলো না। জিমিন তেকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো। তে আস্তে আস্তে শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর জিমিন আবারও বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল করে দিচ্ছি। কিছুক্ষণ পর ড্রাইভার আঙ্কেলও চলে আসলো। তারপর থেকে গাড়িতে দিয়ে জিমিন ওই কাজটা শেষ করে বাসায় চলে গেল। তো বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে। আয়ু বেগম ঘুমাচ্ছিলেন। তে মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। আয়ু বেগম ঘুমের মধ্যে একবার চোখ খুলে দেখলেন। তেকে দেখে তের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করাই তেও ক্লান্ত ছিল, সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর তের ঘুম ভাঙে। ততক্ষণে আয়ু বেগম সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তে সচরাচর মায়ের কাছে শুতে আসে না, যখন বেশি মন খারাপ থাকে তখনই আসে। তে ঘুম ভাঙতেই আয়ু বেগম বললেন, তোর কি শরীর খারাপ মা? তে মাথা নেড়ে না বলল। রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? তে আবারও মাথা নেড়ে না করলো। তে এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু জাঙ্কুক ভাই কবে আসবে? মেয়ের প্রশ্নে মা মানে আয়ু বেগম মুচকি হাসলেন আর বললেন,
দৃশ্যতে মনটা পড়ছে আম্মু। তেকে নীরব দেখে আয়ু বেগম বললেন, দুপুরে তো কথা হলো, বললো আরো 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা তের মনটা খারাপ হলো। নিজেকে সামনে বলল, আম্মু জাঙ্কুক ভাইয়াকে কল দাও না প্লিজ, আমি একটু কথা বলবো। বিকেলে তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি বলবো? ছেলেটা মনে হয় ব্যস্ত। আম্মু প্লিজ দাও না। আয়ু বেগম নিজের ফোন নিয়ে কল দিল জাঙ্কুককে। লাউড স্পিকারে দিয়েছে। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আসসালামু আলাইকুম মামনি। জাঙ্কুক ভাইয়ের কণ্ঠ শুনে তার বক্ষস্পন্দন জোরালো হলো। ওয়ালাইকুম সালাম। ব্যস্ত আছিস বাবা? হ্যাঁ কিছুটা। কেন? তুই একটু কথা বলবে তোর সাথে। ঠিক আছে দাও। আয়ু বেগম তের দিকে ফোন এগিয়ে দিলেন। তে কাঁপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল তে। ধীর কণ্ঠে বলল, হ্যালো। জাঙ্কুক তৎক্ষণাৎ রেগে মেগে বলল, হ্যালো কি রে? প্রথমে কল দিলে যে সালাম দিতে হয় এটাও জানিস না? জাঙ্কুকের ধমকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম সালাম। উফ ভাই বুকে এসে লাগে। তে এবার কাঁপা গলায় বলল, কেমন আছেন জাঙ্কুক ভাই? জাঙ্কুক কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? তে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দুজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। জাঙ্কুক নীরবতা ভেঙে রাজবাড়ি কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামনির ফোন থেকে কল দিতে হলো কেন? মুখের উপর তুই বলে ফেললো, আপনার নাম্বার নেই আমার কাছে। জাঙ্কুক এবার দীর্ঘশ্বাস ফেললো, গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলেই কল কেটে দিল। আহম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারলো না ব্যাপারটা। জাঙ্কুক ভাইয়ের নাম্বার নেই এই কথাটা শুনে রেখে দিল, নাকি সত্যি ব্যস্ত? এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আছে জাঙ্কুকের নামে সেভ করা নাম্বারটা। তে মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমে দৌড় দিল। নিজের ফোনে জাঙ্কুক ভাইয়ের নাম্বারটা লিখে নামের উপর লিখলো, আমার জাঙ্কুক ভাই। শুধু জাঙ্কুক ভাই সেটা না, আমার জাঙ্কুক, সাথে লাভ ইমোজি। কিছুটা দূরে লিখলো ভাই, মানে আমার জাঙ্কুক লাভ ভাই। এই নাম্বারটা দিয়ে সেভ করলো। জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলেছে, এই খুশিতে তে সারা বাড়ি ছোটাছুটি করছে। তাকে এখন দেখে কে বলবে যে এই মেয়েটাই 1 সপ্তাহ ধরে রুম থেকে বেরিয়ে হয়নি, কার সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে নেন্সি আর কাইকে নিয়ে দুষ্টামি করছে, খুনসুটিতে মগ্ন আছে। নেন্সি আর কাইও যেন হাবুকে ভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জিসু আপু বাড়িতে ঢুকলো। তেকে এত হাসাহাসি দেখে জিসু আপু খুশি হলো। 1 সপ্তাহে জিসু আপু যতদিন এসেছে ততদিনই তে মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারেও না, না পারলে চুপ হয়ে থাকে। আপু বোঝালেও সারা নেই। বসছে কি বসছে না সেটাও বলে না। জিসু আপু কম করে হলেও 20 বার জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে বলো আমাকে। কিন্তু কিছুই বলে না। তবে জিসু আপু চিন্তিত ছিল। উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছে রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে। কিন্তু এসবে কোনো সাড়া দেয়নি। তাই আজ তেকে এত খুশি দেখে জিসু আপুর মুখেও সহসা হাসি ফুটে উঠলো। জিসু আপু ডাকলো, তে। সোফায় বসে তে পিছন ফিরে তাকিয়ে দেখে যে জিসু আপু আপুকে দেখে ছুটে আসে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। এজন্য আগে থেকে একটা কথা বলে দিই, আমি কিন্তু আদৌ বাড়িতে নেই, আমি আছি দিদির বাড়ি। তো এখানে পাশে অনেক কিছু নয়েজ আসতে পারে, যেটা তোমরা হয়তো বা শুনতে পাচ্ছ, যে এই মুরগি ডাক বা ছাগল গরু ব্লা 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 আর অনেক কিছু নয়েজ আসতে পারে। তো তোমরা ওটাকে একটু ইগনোর করো, ঠিক আছে? তেটা বলে এসে দিয়ে ছুটছে রুমের দিকে। জিসু আপু হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে তের দিকে। সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েটা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজর পড়ে যায়। তের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে। জিসু আপুর পড়াইতে সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগেই সব বুঝে ফেলেছে। জিসু আপু পড়িয়ে যাওয়ার পর আরো 2-3 ঘন্টা কাই আর নেন্সির সাথে আড্ডা দিয়েছে তে। নিজেও পড়ছে না, ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিমা কিছুই বলছে না, মেয়েটা যে হাসি খুশি আছে এটাই সবার ভালো লাগছে। কিমনাম যেন জহর বাসায় ফিরেছে কিছুক্ষণ আগে, ফ্রেশ হয়ে খেতেও বসেছে। তেও আজ সবার সাথে খেতে বসেছে। জাঙ্কুক ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসলো, মনে মনে বলল, মিস ইউ জাঙ্কুক ভাই, আই মিস ইউ সো মাচ। তেকে হাসতে দেখে কিমনাম জিজ্ঞাসা করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? তে হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আপু। আচ্ছা, আমার মেয়েটা যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে কিন্তু। স্বাভাবিকভাবেই কথাটি বললেন কিমনামজন। তেও শান্ত স্বরে বলল, ঠিক আছে বড় আব্বু। রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলার খুশিতে
সাথে এটা অনুভব করছে সে যে জাঙ্কুক ভাইকে সে ভালোবেসে ফেলেছে। এসব ভেবে মেয়েটির হাসি যেন আরো দ্বিগুণ হয়ে আসে। সাহস আর ডাটা অন করে জাঙ্কুক ভাইয়ের আইডিতে ঢুকে সেদিন রাত করে ছবি ডিলিট করার পর ছবিগুলো আবার ডাউনলোড করা হয়নি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমানে জাঙ্কুক ভাইয়ের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা করলো সে। জাঙ্কুক ভাইয়ের আইডিতে ঢুকতে একটা পোস্ট চোখে পড়ে, আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে, সাথে কক্সবাজারের সমুদ্র সৈকতে তোলা একটা ছবি 2 ঘন্টা আগে পোস্ট করেছেন। তার সঙ্গে সঙ্গে ছবিতে একটি কেয়ার রিঅ্যাক্ট দিল, একটা লাভ ইমোজি কমেন্ট করলো। জাঙ্কুক ভাইয়ের ছবি দেখে তেরও কক্সবাজার যেতে খুবই ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো আর সব ইচ্ছে পূরণ হয় না। একদিনের সাথে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করলো তার ফোনে। ফেসবুক থেকে জাঙ্কুকের সব ছবি একসাথে সেভ করে গ্যালারিতে একটা অ্যালবাম করলো, সেখানে শুধু জাঙ্কুক ভাইয়ের ছবি একসাথে রাখলো। জাঙ্কুক ভাইকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেই জানে না। আরো 2-3 দিন নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5-7 দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটা এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে সে জাঙ্কুক ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছুই নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য। নিচে আসতে ইচ্ছে করে বেঞ্চের কায়ের দিকে অনেক গিফট ছড়িয়ে আছে ড্রয়িং রুমে। দেখে ছুটে আসে কায়ু নেন্সি। তাই সমস্যা দেখে বলে ওঠে, আপু দেখো ভাইয়া কত গিফট আনছে আমাদের জন্য, অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা। আসো দেখবে আসো। এর মধ্যে নেন্সি 2টা শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামের একটা, আমার নামের একটা। তো এক পলক তাকালো শামুকের দিকে, শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আছে তার নামটা। তা উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, জাঙ্কুক ভাই কখন এসেছে? নেন্সি হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগে এসেছে আপু। আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উপরে উঠলো। নেন্সি পিছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আর গিফট আছে, জাঙ্কুক ভাই আনছে, আসো দেখে যাও। তাই গলা উঁচু করে বললো, একটু পরে আসছি, ওগুলো তোদের কাছে রাখ। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠেছে অন্তহীন ছুটে জাঙ্কুক ভাইয়ের রুমের দিকে। তুই দরজার সামনে এসে থামে, উত্তেজিত হাতের ধাক্কায় চাপা দরজা সহসা খুলে গেল। জাঙ্কুক শাওয়ার শেষ করে কোমরে টাওয়ার জড়িয়ে উন্মুক্ত শরীর ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে, প্রশস্ত বুকের লোমগুলোতে পানি জমে আছে, চুল থেকে টুট করে পানি পড়ছে। পেটে নির্বাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুক। মেয়েটার এলোমেলো চুলগুলো উড়ছে এদিক সেদিক। এই কয়েকদিনে অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে, গায়ের রঙও কিছুটা চেপে গেছে। গম্ভীর দৃষ্টিতে এটা পরখ করতে ব্যস্ত জাঙ্কুক। এদিকে জাঙ্কুক ভাইয়ের আবেশিত নেশাভরা চোখের চাউনিতে অষ্টাদশীর কেমন মনে অশান্ত অস্থির ঢেউ আছে পড়ছে। মনে হচ্ছে শিদর আয়লা জলোচ্ছ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে তার হৃদয়ে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। জাঙ্কুক ভাইকে এই অবস্থায় দেখে কেমন যেন একটা শিহরণ জাগায়। তার মনে আকস্মিক একটা গান বেজে উঠলো, বৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন, নাম ধাম জানি না তার কিছু, তবু নিলাম আমি তার পিছু। পেরে গেছে অনেক কষ্ট বৃষ্টির মালাতে, পক্ষস্পন্দন জোরালো হলো, অষ্টাদশীর ভেতরটা ভরে এলো এই যেন প্রশান্তির হাওয়া। জাঙ্কুক তখনও দুর্বল দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। তাই গলা খাকারি দিয়ে দীর্ঘ শ্বাস ফেলে মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, সরি। জাঙ্কুকের এবার হোশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? তার কণ্ঠ খাটে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি তাই। এটুকু বলে চলে যেতে নাই তে। জাঙ্কুক হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। জাঙ্কুক কয়েক সেকেন্ড থামলো, ঠোঁটের কোণায় দুষ্টু হাসি। নিরুত্তের কণ্ঠে বলল, মনে করে বলে তারপরে যাবি। জাঙ্কুক ভাইয়ের কথা শুনে তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। জাঙ্কুক ভাই থাপ্পড় দিবি না তো আবার? তাই নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল, সরি জাঙ্কুক ভাই, এবারে রুমে ঢুকবো না, সরি। জাঙ্কুক কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বলল, এত দেখামি করছিস কেন তুই কি চাচ্ছিস? এখন আমি চিৎকার করে বাড়ির সব মানুষকে জড়ো করে বলি, ও মা গো, ও বাবা গো, তুই আমার সর্বনাশ করে ফেলেছে, আমি খালি গায়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? জাঙ্কুক ভাইয়ের মুখে এমন কথা শুনে তে হা করে তাকালো জাঙ্কুক ভাইয়ের দিকে। জাঙ্কুক ভাইয়ের খালি গা দেখে মনের ভিতর পুনরায় উথাল পাতাল শুরু হয়ে যাচ্ছে। তার সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল তে। জাঙ্কুক শক্ত কণ্ঠে আবারও বলল, আমি মেয়ে না যে আমার এই অবস্থায় দেখে ফেলছিস বলে আমার মান সম্মান চলে যাবে। তুই কি বলতে এসেছিলি সেটা বল। তাই আবারও মাথা নিচু করে কাঁপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। এটা কোনো কথা? সর্বনাশ করছে, এই বাজে কি হবে?
জাঙ্কুক ভ্রুকুচকে তাকালো, তৎক্ষণাৎ বলে উঠলো, দেখতে আসছিস দেখ, দেখতে আসছিস দেখ, খোঁজ নিয়ে আমার এত ফর্মালিটি করছিস কেন? তাই নরম স্বরে বলল, দেখেছি, এখন আসি। ঘরে এক পা ফেলতেই জাঙ্কুক ডাকলো, তোর সাথে কথা আছে, বস এসে। তাই ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে। তের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো। মুখ তুলে তাকাতেও পারছে না, মনে মনে বলছে, আল্লাহ আল্লাহ, এবারের মতো বাঁচাও প্লিজ। জাঙ্কুক আবার বলল, বসতে বললাম তো তোকে। ধীর পায়ে এগিয়ে এসে বিছানার এক কোণায় বসছে, চিবুক নামিয়েছে গলায় আর দৃষ্টি তার ফ্লোরে। জাঙ্কুক একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে তের থেকে কিছুটা দূরে এসে বসেছে। জাঙ্কুক কঠিন স্বরে বলল, কি হয়েছে তোর? তে আবার কাঁপা কণ্ঠে বলল, জাঙ্কুক ভাই, আপনি কিছু একটা পড়ুন প্লিজ। জাঙ্কুক মুচকি হেসে ভেজা শরীরে হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্ত হয়েছে, এখন বল কি হয়েছে তোর? তে চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কই কিছু হয়নি তো। রাগান্বিত স্বরে জাঙ্কুক বলল, তে ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দেবো। তার সংকীর্ণ মুখটা আরো বেশি ছোট হয়ে গেল। নেবু চোখে তাকালো জাঙ্কুক ভাইয়ের দিকে, পাতলা অধর নেড়ে বলল, কেন, আমি কি করেছি? জাঙ্কুক অভিভূত নেই, নিষ্পলক চেয়ে রইল তের দিকে। প্রথম তপ্ত স্বরে বলল, এই যে তুই ঠিক মতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হইতেছিস, তোকে এই বাড়িতে রাখার থেকে মেডিকেলে রাখলে আরো বেশি কাজে দিবে। কণ্ঠ ভিজে এলো তের, নেত্রদ্বয় টলমল করছে, কাঁপা গলায় বলল, খাই তো আমি। জাঙ্কুক এবার নিচে তাকালো তের চোখের দিকে, নেত্র যুগল টৈটম্বর হয়ে আছে, চোখগুলো পলক ফেললে পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে বলা শুরু করলো, এই কয়দিনে না তুই ঠিক মতো খেয়েছিস, না তুই ঠিক মতো কোনো কাজ করেছিস, খাবার ঘুম ঠিক মতো করিসনি, তোকে দেখলে বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আঁচড়াসনি আল্লাহ জানে, এতদিন তুই পড়াশোনা করিসনি, কোচিং টিউশনের প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করতে করতে আবার বললো, তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না? তুই পড়াশোনা না করলে বল, বাড়ির সবার সাথে আমি কথা বলে নিব। আজকের পর থেকে তোরা কোনোদিন বই নিয়ে বসতেই হবে না, এই জন্য তোকে অবশ্য কেউ কিছু বলবেও না। তের গাল বেয়ে অঝরে পানি পড়ছে, কান্নারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করবো তো। দেখো পুনরায় সুরভার কণ্ঠে বলল, এক সপ্তাহ কোচিং টিউশনের পরীক্ষা কম নাম্বার পাওয়ার কারণ কি জানতে পারি? তে পুরিতা সাহেব বলে উঠল, গাইস কি বলছে সেসব তোমরা অবশ্য পরে জানতে পারবা, মানে পরের পার্টে। আর এই পার্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর আমি একটু ব্যস্ত আছি, হয়তো বা মাঝখানে আবার একদিন ভিডিও দেবো না। আচ্ছা তোমরা একটা কথা বলো আমাকে, আমি যদি একদিন বাদে একদিন ভিডিও দিই তাহলে কি তোমরা আমার ভিডিও দেখবা? মানে হচ্ছে আমি প্রতিদিন দিলে 15 মিনিট এরকম টাইপের দেবো, আর যদি একদিন বাদে একদিন চাও তাহলে আমি এরকম 40 মিনিট বা ওই যে 30, 35, 40 এর মধ্যে ভিডিও থাকবে, মানে একদিন বাদে একদিন দিলে। তো তোমরা কি রোজ ভিডিও চাচ্ছ নাকি একদিন বাদে একদিন, সেটা আমাকে একটু কমেন্টে বলে যাও, আমি তোমাদের কথা মতোই কাজ করবো।